4 দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। গভীর রাতে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হুইল চেয়ারে আনা হয় ইমিগ্রেশনে। রাজধানীর জুরাইনের কয়েকটি গোদামে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটার সন্ধান। পুলিশকে ম্যানেজ করে বিক্রি হয় খোলা বাজারে। অপরাধের স্বর্গরাজ্য কুষ্টিয়ার দৌলতপুর। চুরি ডাকাতি ছিনতাই ঘটছে অহরহ। প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দুষছেন স্থানীয়রা। উজানের স্রোতে কুড়িগ্রামে তীব্র নদী ভাঙন। বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। সব হারিয়ে আনন্দহীন ঈদ কাটছে ভাঙন কবলিতদের। এবং রাজশাহীতে প্রশাসনকে ম্যানেজ করে চলছে শতাধিক অবৈধ ইট ভাটা। ব্যাপক ক্ষতিতে কৃষি ব্যবস্থা নিতে অনীহা দাবি স্থানীয়দের। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। সফর সঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। ব্যাংকক থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার দিবাগত রাতে 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে তাকে নামিয়ে আনা হয়। বিমানবন্দর সূত্র জানায়, দেশে অবতরণের পর রাত 1:45 তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে রাত 3টায় বিমানবন্দর ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি। এর আগে গেল 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের TG-340 নম্বর ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। দলটির নেতাদের দাবি, বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে একটি মহলের প্রভাবে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এতে প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে সংশয় জানিয়ে তারা বলেন, নিরপেক্ষতা প্রমাণে সরকারের ডিসেম্বরে ভোট করা উচিত। দ্রুত নির্বাচন না হলে চলমান সংকট আরও বাড়বে বলে শঙ্কা জানান নেতারা। আরও জানাচ্ছেন নাইম আফসান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদ উপলক্ষে খাদ্য বিতরণ করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। এতে অংশ নেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, গরম আবহাওয়া ও গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার কারণে এপ্রিলে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় নয়। নিরপেক্ষতা প্রমাণে সরকারকে ডিসেম্বরে ভোট আয়োজনের আহ্বান জানান তিনি। এপ্রিল মাস প্রচন্ড খরতাপ, প্রচন্ড গরম থাকে। 1 2 নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরও আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয়। তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে? এদিকে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জাতীয় নির্বাচন প্রভাবমুক্ত হওয়া সংশয় জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও একটি মহলের প্রভাবে এপ্রিলে নেওয়া হয়েছে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটা লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে জানিয়ে আমির খসরু বলেন, দ্রুত ভোট না হলে দেশের সংকট আরও বাড়বে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। অন্য কোনো দেশ জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জানান, সৎ নেতৃত্ব ক্ষমতায় এলে 5 বছরে দেশ বদলে যাবে। রোববার দুপুরে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় 300 আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশি হস্তক্ষেপ মুক্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জামায়াত। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চান না বলেও জানান তিনি।
আমি নির্বাচন করব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমরা আশা করব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। খাদ্য অধিদপ্তরের 19 টন চাল ও 20 টন আটা সরাসরি বিক্রি করে দেওয়া হলো খোলা বাজারে। গত 31 মে দিনে দুপুরে ভয়াবহ এমন চুরি করে ডিলার ও খাদ্য অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রক নাসরিন সুলতানার যোগ সাজসে সর্বনিম্ন মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির কথা বলে বিপুল পরিমাণ চাল ও আটা জুরাইনের আড়তে বিক্রি করে দেয় ডিলার। এসব চাল আটাই সরকারি বস্তা পরিবর্তন করে অন্য কোম্পানির বস্তার মোড়ক লাগিয়ে বিক্রি করছে সাধারণ মানুষের কাছে। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। খাদ্য অধিদপ্তরের তেজগাঁও গুদামে সারিবদ্ধ ট্রাক 175 মেট্রিক টন চাল ও 170 মেট্রিক টন আটা সর্বনিম্ন মূল্যে হতদরিদ্র ও সাধারণ মানুষের কাছে বিক্রি করতে দেওয়া হবে ডিলারকে। এই ট্রাকগুলো খাদ্য গুদাম থেকে বের হওয়ার পরেই অনুসন্ধানের শুরু। গন্তব্য জুরাইন বাজারের চালের আড়ত। ট্রাকের নাম্বার প্লেট মিলিয়ে জুরাইনের চালের আড়তে টিম দেশ টিভি। জুরাইনের গুদামে সেই ট্রাকের গন্তব্যস্থলে পৌঁছায় আমরাও। দেখা মেলে ট্রাকে করে মালামাল ঢুকছে একটি গুদামে। গুদামে ঢুকতে চোখ চটক কাজ। বস্তায় বস্তায় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত চাল ও আটার বস্তা, যে বস্তাগুলো আবার ভিন্ন নামে প্রস্তুত করে রেখেছে সারিবদ্ধভাবে, যা বেশি দামে বিক্রি হবে ভোক্তাদের কাছে। একে একে জুরাইন বাজারে 7টি গুদামে মেলে সরকারি চাল ও আটা। 39 টন সরকারি খাদ্য কিভাবে এলো খোলা বাজারের গোডাউনে, এসব প্রশ্ন করলেই এড়িয়ে যান গুদামের কর্মচারীরা। এদিকে যে চাল আটা আছে সেগুলো নামাতে আনছে আমাদের। এগুলো কোথা থেকে আসছে সেটা বলতে পারি না স্যার। মেনেই সরকারি মাল না ভাই, এই তুই আর কিছু জানি না। অবশ্য তৎক্ষণাৎ জুরাইনের গুদামে হাজির হয় র্যাব ও সেনাবাহিনী। অভিযান চালিয়ে উদ্ধার করে এসব সরকারি খাদ্য। আমরা দেশ টিভির তথ্যের ভিত্তিতেই বেসিক্যালি অভিযানটা পরিচালনা করি। তো এখানে অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণ টিসিবির পণ্য, প্রায় 6টি গোডাউনে বিপুল পরিমাণ টিসিবির চাল, তেল, লবণ, মশলা, এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য আমরা এখান থেকে জব্দ করি। মিজান স্টোর নামে আরেকটি গুদামে প্রবেশ করতে চোখ কপালে ওঠার মতো। এখানে পাওয়া যায় র্যাবের লৌহ সম্বলিত স্টিকার, যেগুলো ব্যবহার করে গুদামে গাড়ি প্রবেশ করান এই গুদামের মালিক। এই গুদামের মালিক মিজানের দাবি পুলিশের রেশনের পণ্য ক্রয় করে সে। ওই যে স্যারের মাধ্যমে জানি। স্যার কি? স্যারের নাম বা নাম পদবি বা নাম কি বলে? স্যার ওই যে আছে, মোবাইলে আছে। নামটা কি বলেন? ওনার নামটা ওই যে আর 16-17 বছর ব্যবসা করেন। জি জি, ওনারা বলেন না কিভাবে এভাবে দেয়, এখানে তো ওনাদের সিল নাই। তবে রহস্য বাঁধে এখানেও। একে একে তার মোবাইলে পুলিশের ঊর্ধ্বতনদের ফোন। সবশেষ তার মোবাইলে ফোন আসে শ্যামপুর থানার ওসির। আমি আমার দোকান হলো জুরাইন বালুর মাঠ, আমি দোকানে আছি। ঠিক আছে। মূলত মিজানের এই অবৈধ কার্যক্রমে মাসিক চুক্তির বিনিময়ে নিরাপত্তা দিতেই ওসির সাথে মধুর সম্পর্ক, এমন চিত্র উঠে আসে হোয়াটসঅ্যাপের নিয়মিত যোগাযোগের চিত্রে। আমি দোকানে আছি। ঠিক আছে। এ নিয়ে শ্যামপুর থানার ওসির সাথে কথা বললে মিজানের সাথে তার মধুর সম্পর্কের কথা স্বীকারও করেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ হয়। তো কি কারণ? যোগাযোগ একটা প্রয়োজনে যোগাযোগ হয়। কিরকম প্রয়োজন আমাদের একটু বলবেন? না, এটা তো বলা যাবে না, সব কথা তো বলা যাবে না। আচ্ছা আচ্ছা, তাকে আপনি সহযোগিতা করেন, তাই ঠিক আছে, যদি বলে থাকে তো বলছি। সরকারি গুদামের মালামাল তার কাছে পৌঁছে দেয় বাপ্পি নামের এক ব্যক্তি। এদিকে টিসিবির দাবি, টিসিবির নিত্যপণ্যের সাথে আটা ও চাল দেয় খাদ্য অধিদপ্তর। টিসিবি ডিলাররা যে পণ্য বিক্রি করে সেখানে খাদ্য অধিদপ্তর কর্তৃক 5 কেজি করে চাল জনপ্রতি আমাদের ডিলারদেরকে তারা পৌঁছে দেন তাদের দায়িত্বে। যার স্বাক্ষরে এভাবেই অবৈধভাবে মজুদ হচ্ছে সরকারি চাল। খাদ্য অধিদপ্তরের সেই কর্মকর্তাও নিতে চান না দায়। আমার ফিল্ডে কোনো কাজ নাই, আমি শুধু অফিসিয়ালি এই অর্ডারগুলো হয় এবং সেখানে আমি জাস্ট সাইন করি। এদিকে কোনো এক অদৃশ্য শক্তিতে গ্রেফতারের সাথে সাথেই ছাড়া পান অবৈধভাবে চাল মজুত করা গ্রেফতারকৃত আসামি মিজানও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
অনুমতি চাইলেন লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাতের। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। চিঠিতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ। এদিকে কোনো চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নীরব দাসের রিপোর্ট। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করতে ডক্টর ইউনুসকে একটি চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ লেখেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি দূর হওয়া প্রয়োজন। ছাত্র অভ্যুত্থানে উচ্ছেদিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কোনো অবৈধ সুবিধা নেননি টিউলিপ। তবুও পারিবারিক সম্পর্কের জেরে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বানোয়াট অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা ব্রিটিশ ভূমির সংসদ হিসেবে তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চিঠিতে ঢাকায় থাকা ৭,২০০ বর্গফুটের আলিশান প্লট থাকার বিষয়টিও অস্বীকার করেন তিনি। এছাড়া চিঠিতে টিউলিপ লেখেন, আইনজীবীরাও দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মেলেনি। জানান, লন্ডনে জন্মগ্রহণ করে ১.৫ দশক ধরে হ্যামস্টেড ও হাইডগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনকি দুদকের দায়ের করা সব অভিযোগ থেকে ব্রিটিশ উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে অব্যাহতি দিলেও নিজে থেকেই পদত্যাগ করেন বলে চিঠিতে লেখেন টিউলিপ। যদিও আগে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে নিয়ে নানা মন্তব্য করেন টিউলিপ, সমালোচনা করেন গ্রামীণ ব্যাংক নিয়েও। সে সবটাই ভুলে চিঠির মাধ্যমে উপদেষ্টা ডক্টর ইউনুসের দ্বারস্থ হলেন তিনি। 9 জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করবেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে অংশগ্রহণ সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরের জাজিরা পদ্মা নদীর মাঝির খাত এলাকায় নদীর তীর রক্ষা বাঁধে ধসে গেছে 200 মিটার এলাকা। এতে হুমকিতে পুরো বাঁধ, আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। সাইফুল, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি জানবেন? অতসী, পদ্মার আগ্রাসী ভাঙনে ঈদের দিনেও কিন্তু মানুষের যে উৎকণ্ঠা সেটি কিন্তু দেখতে পেয়েছি শরীয়তপুরের জাজিরার নাড়ুবার মানুষগুলোর। এই মুহূর্তে অবস্থান করছি মঙ্গলমাঝির ঘাটে। এখানকার চিত্র যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনই কিন্তু এই ভাঙনটি কিছুটা রয়েছে এবং স্থানীয়দের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, ঈদের প্রথম দিন ভোর 4:30 নাগাদ কিন্তু এই ভাঙন শুরু হয়। এর পরবর্তীতে কিন্তু তারা তাদের যে ঘর বাড়িগুলো রয়েছে, ঘরবাড়ি এবং গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু তারা চলমান রয়েছে। সেক্ষেত্রে তারা যে অভিযোগটি করেছে, এখনো পর্যন্ত কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো সহযোগিতা করা হয়নি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 2012 সালে কিন্তু এই পদ্মা সেতুর ডানটির রক্ষা বাঁধটি করে থাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সেক্ষেত্রে 110 কোটি টাকা ব্যয় কিন্তু এই কাজটি তারা করে। এর পরবর্তীতে গত বছর কিন্তু আবারও নতুন করে ভাঙন দেখা দেয়। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু 2,89 লক্ষ টাকায় 100 মিটারের যে বাঁধটি মঙ্গলমাঝির ঘাট থেকে নাওডোবা পর্যন্ত সেটি কিন্তু তারা করে। এই ভাঙন বর্ষা মৌসুমে আসার সাথে সাথে কিন্তু পুনরায় এই ভাঙন দেখা দেয়। এর পরবর্তীতে কিন্তু এই স্থানীয়রা প্রচন্ড আতঙ্কে বিরাজ করছে। আমরা একজনের সাথে একটু কথা বলবো যিনি কিনা স্থানীয় রয়েছে। আসলে আপনাদের এই জায়গাটায় আসলে কি ধরনের সমস্যা হচ্ছে এবং প্রশাসন কোনো সহযোগিতা করছে কিনা? প্রশাসন এখন, হ্যাঁ ধন্যবাদ, প্রশাসন এখনো আসছে, এখন পর্যন্ত আমাদের কোনো কাজের কোনো পাই নেই, আমরা অগ্রগতি দেখি নাই। আর এখন দেখেন, এখন বর্ষা মৌসুমের পর শুরুতেই যদি এই অবস্থা থাকে তাহলে দেখা যায় আরও নদীর তীব্রতা এবং ভয়াবহতা আরও বাড়বে। আর ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন স্থানীয় কথা। পাশাপাশি জাজিরা উপজেলা নির্বাহী যিনি ইউনো রয়েছেন কাবিরি রয়, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে যারা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন তাদের জন্য যে টিন এবং আর্থিক অনুদান সেটি কিন্তু উপজেলা প্রশাসন থেকে দেওয়া হবে এবং আজকে থেকে কিন্তু জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল শরীয়তপুরের জাজিরা পদ্মাপাড় থেকে সর্বশেষ।
সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শরীয়তপুরের আল জাজিরা ঘাটে যে নদী ভাঙন শুরু হয়েছে সে নিয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা। একের পর এক ঘটছে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক দ্বন্দ্বে ঘটেছে হামলা মামলার ঘটনাও। প্রশাসনের কাছে গিয়েও মিলছে না প্রতিকার। জানে উদ্বেগ উৎকণ্ঠায় জনসাধারণ, দুষছেন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে। তবে এর দায় নিতে নারাজ প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও এমন হামলার ঘটনা কুষ্টিয়ার দৌলতপুরে এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই ঘটছে চুরি ডাকাতির মতো ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনাও। যেন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই উপজেলা, জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় জনসাধারণ। বেশ কিছু জায়গায় সন্ধ্যা হলেই ডাকাতি শুরু হয়ে যাচ্ছে। বাড়িঘর লুটপাট, গরু ছাগল যা কিছু আছে সব লুটপাট। মাদিয়া গ্রামের বেশ কিছু চিহ্নিত চোর আছে। যজ্ঞসামান সুইট আছে। আসদের এক নেতা ছিল যে এখন বিএনপির নাম ভাঙিয়ে খাচ্ছে, সেটা হচ্ছে আলম। তারপর আছে নবীর চোর, যে নবীর চোর নামে পরিচিত। বাড়িতে লুটপাট করছে, আমারে বাড়িতে মারধর করছে, আমারে গালাগালি করছে। আমরা 15 দিন হলো বাড়ি ছাড়া। 3 বার থেকে গরু খসিলায় মোটরসাইকেল 4টা ভাঙচুর করে, পুলিশ নিয়ে আসার পরে কিন্তু ঘটনাটা ঘটে। শুধু তাই নয়, এই উপজেলার যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারদের দেওয়া হচ্ছে হুমকি ধামকি। কাজের সাইডেও করা হচ্ছে হামলা। বিভিন্ন পার্টির পরিচয়ে উড়োচিঠির মাধ্যমে চাওয়া হচ্ছে চাঁদাও। থানায় অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, জানিয়ে আতঙ্কিত জনপ্রতিনিধিরাও। এর জন্যে প্রশাসনকেই দায়ী করছেন তারা। আমাদেরকে চিঠি দিয়ে গেছে, চিঠিতে বলে গেছে 50 লক্ষ টাকা না দিলে কাজ বন্ধ থাকবে। গুলি করছে, একটা রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। ছেলেপেলে মানুষ এরা সবাই একটু আতঙ্কভাবেই ছিল। কাজই করবে না, সবাই চলে যাবে। আমাদেরও কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না, যেটা বাস্তব সত্য কথা। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। আইন শৃঙ্খলার এমন অবনতির পরেও উল্টো বলছেন সবকিছুই চলছে ঠিকঠাক ভাবেই। প্রতিনিয়ত চুরি ডাকাতি ছিনতাই কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। আপনি কথাগুলো আমার মনে হয় যে অথেন্টিক ভাবে বলেন, আমি তার উত্তর দিব। গত 5 আগস্টের পর থেকে এই উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ প্রবণতা বাড়লেও অপরাধীরা থেকেই যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোরবানি ঈদের আনন্দ নেই কুড়িগ্রামের ভাঙন কবলিত মানুষের। এবার ঈদের আগে বৃষ্টি ও উজানের ঢলে বসতবাড়ি ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ায় দুর্বিষহ দিন কাটছে অনেক পরিবারের। এই পরিস্থিতিতে ঈদের খুশি তো দূরের কথা, ঠিক মতো খাবারই জুটছে না তাদের। জুয়েল রানার তথ্য ছবিতে জানাচ্ছেন আপন অপু। গেল 1 মাসে প্রায় 50টি পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। হুমকিতে থাকা পরিবারগুলো সরিয়ে নিচ্ছে তাদের ঘরবাড়ি। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র পাড়ের রসুলপুর ও বালাডোবা এলাকার। অন্যদিকে ব্রহ্মপুত্রের পাড় ছাড়াও তিস্তা, ধরলা ও দুধকুমার নদের অববাহিকারও অনেকে হারিয়েছে তাদের বসতবাড়ি ও ফসলি জমি। কুড়িগ্রামে তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন। হুমকিতে রয়েছে হাজারো মানুষ। এছাড়াও নদী ভাঙনের কবলে জেলার রৌমারী, রাজারহাট ও কুড়িগ্রাম সদরের বেশ কিছু এলাকা। এমন ভাঙা গড়ার মধ্যে আনন্দহীন মলিন ঈদ নদী পাড়ের মানুষদের। বাড়িঘর ভাঙি যায়, নদীর বাচ্চা কাছে নিয়ে কোথায় যাব কোথায় না যাব, হ্যাঁ, কিসের ঈদ কিসের খাওয়া দাওয়া। বাড়িটা ভাঙ্গা বাসিয়া যায়, আমাদের কোনো স্থান নাই। ঘর যে তুলমু বাড়ি নমু কোন জায়গায় কোনো স্থান নাই। এখন সরকার যদি আঙ্গর কোনো অনুমোদন দেয়, যদি ইচ্ছা করে তবে আমরা পাবো, না পাইলে উপায় নাই। নদী মনে করেন যে একবার বাড়ির ভিটে নামা নিয়ে গেছে, এখন কোনো জবুদ্দি নেই। আমার স্বামী রিক্সা চালা খায়, কোনো রকম কামাই করে খায়। আমাদের ঈদ আছে, ঈদও নাই, আমার কিছু নেই, আমরা খুবই বড় কষ্টে। এসব পরিবার একদিকে খুঁজে পাচ্ছে না তাদের মাথা গোজার ঠাঁই, অন্যদিকে মিলছে না সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা। ভাঙন কবলিত এলাকায় অস্থায়ী ভিত্তিতে কাজ করার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে ভাঙন কবলিতদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যে আমরা প্রায় 1200 মিটার জায়গায় জিও ব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি। যে সমস্ত ভাঙন কবলিত স্থান আছে বা খুব ঝুঁকিতে আছে, আমরা এগুলো নিয়মিত
মনিটরিং করছি। যেখানেই আমাদের প্রয়োজন দেখা দিবে আমরা অনুমতি সাপেক্ষে সেই জায়গাগুলোতে কাজ বাস্তবায়ন করব। প্রতি বছরই অনেকগুলো পরিবার দেখা যায় তাদের ভিটেমাটি হারিয়ে ফেলে। তো এ ধরনের যারা পরিবারগুলো আছে আমাদের কাছে যদি আবেদন করে, আবেদনের প্রেক্ষিতে আমরা সত্যতা যাচাই করে যাদের চাহিদা আছে সেই চাহিদার প্রেক্ষিতে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার পাশাপাশি সরকারি বেসরকারি সহযোগিতার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে যখন পুড়ছে ফসল তখন চাঁদা আদায় ব্যস্ত উপজেলা প্রশাসন। ইটভাটার কারণে ঝরে পড়ছে আম, পুড়ে যাচ্ছে কলা গাছ সহ বিভিন্ন সবজি। ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করলেও নেওয়া হয় না ব্যবস্থা। তবে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের। গাজী শাহেদের প্রতিবেদন। এটা হলো আমাদের এলআর ফান্ডের জন্য এটা তোলে। হ্যাঁ, এবার যেহেতু আমি আগে সহকারীরা ছিল, সহকারীর মাধ্যমে তুলতে, এখন যেহেতু আমি এ হয়েছে এটা আমাকে বলেছে আমি তুলেছি। এ হলো বিষয় নির্দেশ মতে। রাজশাহীর পবা উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কায়সার আলম এভাবেই একজন ইটভাটা মালিকের কাছে অর্থ দাবি করছেন। শুধু তিনি নন, জেলার যেসব উপজেলায় ইটভাটা আছে সরকারি বিভিন্ন কর্মসূচিতে অর্থের যোগানদাতা ইটভাটা মালিকরা। উপজেলা প্রশাসন চাঁদা নেওয়ায় বেপরোয়া ইটভাটা মালিকরা। ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, অভিযোগ দেয়া হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। আম পয়সা ভাটার কারণে আম পাকিচ্ছে না, পয়সা খসে পড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার গতবার আম নষ্ট হয়েছে, আম খাওয়া যায় না, আম তিতো হয়ে যায়। এই বিচার আমার স্থায়ীভাবে আমি বিচার চাই। প্রতি বছরই আম নষ্ট হয়ে যাচ্ছে, তার সাথে আমি স্থায়ী সমস্যার সমাধান করতে চাই। অভিযোগ করেছি আমি টিউন অফিসে করেছি, কৃষি অফিসে করেছি, ডিসি অফিসে করেছি। রাজশাহীর পরিবেশ অধিদপ্তর বলছে তাদের তালিকায় ইটভাটা আছে 124টি। ছাড়পত্র নিয়ে 28 ইটভাটা চালু করলেও নবায়ন করেছে মাত্র 9টি। 115 ইটভাটা চলছে অবৈধভাবে। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে। আমরা বিগত এই মৌসুমেই আমরা 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছি। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ইটভাটার গ্যাসের দূষণ থেকে আমসহ বিভিন্ন ফল ও ফসল রক্ষায় ফসলি জমির আশেপাশের ইটভাটা বন্ধ করে দিতে হবে। আম, কলা, তারপরে কিছু লিফি ভেজিটেবলস আছে, এগুলো প্রায় বিশেষ করে ইটভাটার আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে এই ফসলগুলো প্রতিনিয়তই এফেক্ট হচ্ছে। শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা ধূলি বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে গাছে এবং বাড়ি ঘরের উপর যে পলিজিস ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। বাগান ও ফসলের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।